স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH এ রাজ্যে ডিএর জন্য রাস্তায় পড়ে থাকতে হয়, এ রাজ্যে চাকরির জন্য রাস্তায় পড়ে থাকতে হয়, এ রাজ্যে চাকরি পাওয়ার পর চাকরি হারিয়ে রাস্তাতেই পড়ে থাকতে হয়। তাহলে সবকিছু ছেড়ে, বাড়িঘর ছেড়ে, অফিস ছেড়ে, স্কুল ছেড়ে, সরকারি দপ্তর ছেড়ে রাস্তাটাকেই ঠিকানা বানিয়ে নিক রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যে মানুষ যখন রাস্তায় পড়ে থাকে তখন সুপ্রিম কোর্টে গিয়ে তাদের সুরা হয়। আপনি বলেন ঘেউ ঘেউ করছে ডিএর জন্য, সুপ্রিম কোর্ট বলে ডিএটা অধিকার। আপনি বলেন ডিএ আমরা দিচ্ছি, এটা আমাদের মানবিকতা, কারুর অধিকার নয়। সুপ্রিম কোর্ট বলে 50% ডিএ ফেরত দিতে হবে, ডিএ বকেয়া ডিএ মেটাতে হবে 4 সপ্তাহের মধ্যে। রাজ্য বলে আমরা পারবো না, আমাদের কাছে টাকা নেই। সুপ্রিম কোর্ট বলে ঠিক আছে 25% মেটাও, বাকিটা পরের বার শুনানিতে বলছি। অর্থাৎ রাজ্য সরকার বারবার ধাক্কা খায়, কারণ আপনারা ভুল করছেন। নিজেদের ভুলটা নিজেরা দেখতে পাচ্ছেন না হয়তো, কিন্তু করছেন। আর কি ভুল করছেন জানেন? এই ছবিগুলো দেখুন। কালকে রাত্রে বিকাশ ভবনের সামনে যেভাবে লাঠি পেটা করলেন চাকরিহারারা যারা রাস্তায় বসেছিল, যেভাবে তাদের ওপর অত্যাচার চললো, তারা বলছে তা ভুল করলেন। ঐতিহাসিক ভুল বারবার বলা হয় না, বামেরা ঐতিহাসিক ভুলের জন্য নিজেদের ক্ষমতা হারিয়েছিল। এই ঐতিহাসিক ভুলগুলো লিখে রাখুন, আপনারাও লিখে রাখুন। মে 15, 2025 ছবি দেখাচ্ছি, অর্থাৎ গতকাল রাত্রে কিভাবে বিকাশ ভবনের সামনে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে চাকরিহারাদের ওপর, ওনারা বলছেন অত্যাচার করেছে রাজ্য পুলিশ। কারণ চাকরিহারারা কি চেয়েছিল? তারা বলেছিল আমাদের প্রাপ্য চাকরি, যোগ্য যারা তাদের চাকরিটা তারা ফেরত পাক। তাদেরকে ফেলে মাটিতে, এই অডিওটা যদি তোলা যায়, ফেলে মাটিতে পা ভেঙে দিয়েছেন রাজ্য পুলিশ, পা ভেঙে দিয়েছে রাজ্য পুলিশ। এই রাজ্যে ক্রিমিনালদের বিরুদ্ধে কিছু করতে পারে না, তারা ফেলে পেটায় চাকরিহারাদের। এই তো রাজ্য পুলিশের ক্ষমতা, এই তো পুলিশ মন্ত্রী। লজ্জা, এই করেছেন। আর কসবার ছবি মনে আছে? কসবার ছবিটা মনে করাই। লজ্জায় মাথা কাটা যায়, লজ্জায় মাথা হেঁট হয়, গ্লানিতে মাথা হেঁট হয়। কসবাতে লাঠি দিয়ে মেরেছিলেন চাকরিহারাদের আপনার রাজ্য পুলিশ, এবং শুধু লাঠি নয়, লাঠি, পা, হাঁটু, লাঠি দিয়ে মেরেছিলেন। এই ছবি, আর এই ছবি রাজ্যের মানুষ ভুলবে না, কারণ এই চাকরিহারারাই রাজ্যের শিক্ষক। এই রাজ্যের পরবর্তী প্রজন্মকে যাদের তৈরি করার কথা, তাদের ওপর আক্রমণ হয়েছিল, কসবায় হয়েছিল, কাল বিকাশ ভবনে হলো। একদিকে রাজ্যে যারা ডিএ চাইছেন তারা পড়েছিলেন রাস্তায়, অনশন করতে হয় প্রত্যেক ক্ষেত্রে, কিন্তু রাজ্য সরকার কিছু করে না। সুপ্রিম কোর্টে যেতে হয়, সুপ্রিম কোর্ট তখন রায় দেয়, তখন এই আন্দোলনকারীদের সুরাহা হয়। আপনার রাজ্য সরকার কি করছে? আপনাকে ভোট দিয়ে আনা হয়েছে কিসের জন্য? সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। তাহলে সুপ্রিম কোর্ট রাজ্যটা চালাক, তাহলে কেন্দ্রীয় সরকার রাজ্যটা চালাক, তাহলে প্রেসিডেন্ট রাজ্যটা চালাক। আপনি কি করছেন ম্যাডাম? আপনাকে খুব বিনয়ের সঙ্গে বলছি ম্যাডাম, নিজের দায়িত্বটা পালন করুন। আমি যেমন আমার দায়িত্ব করছি, আমাকে এই কাজটা দেওয়া হয়েছে, আমি করছি কাজ। আমার ভিডিও জার্নালিস্ট যে, সে ক্যামেরা ধরে রয়েছেন, কারণ তার কাজ এটা। আপনার কাজ রাজ্যটা চালানো, নিজের কাজটা করতে শিখুন, নাহলে রাজ্যের মানুষ শেখাবে। শুনবো প্রতিক্রিয়া। এই ডিএ আন্দোলনকারীদের এই টানা আন্দোলনের পর 25% ডিএ যখন বকেয়া দেওয়ার কথা বলল সুপ্রিম কোর্ট, তারপর আইনজীবীরা কি বলছেন শুনবো। ফুটা সরকার 50% দিতে গেছিল, বলছে 20,000 কোটি লাগবে। মনু সিংভি হাত পা ধরেছে, বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা 25% দেন। এ জয় অধিকারের জয়। আমরা মনে করি যে পারলে মানে নিয়ম অনুসারে পুরোটাই দিয়ে দেওয়া উচিত। 100% যে ডিএ বকেয়া, সেই বকেয়া ডিএ মেটানো উচিত। কিন্তু যেহেতু কোর্ট রায় দিয়েছে 25%, তো 25% দিয়ে অবিলম্বে শুরু করুন, ধীরে ধীরে 50% এবং তারপরে
1 বছরের মধ্যে পুরোটা দিয়ে দেবেন। রাজ্য সরকার এই যে অর্থনৈতিক জোয়ারের কথা বলেছে, সেই জোয়ারটা আসলে জোয়ার বাজরার জোয়ার হতে পারে, জোয়ার ভাটার জোয়ার আসে। এই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভিখারিতে পরিণত করেছে। প্রথম কথা হচ্ছে এই ডিএ আন্দোলন নিয়ে সরকার এই নিয়ে চতুর্থবার গালে থাপ্পড় খেলো কোর্টের কাছে। এবার যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে থাপ্পড়টা খেয়েছে, সারা ভারতবর্ষের লোকের কানে সেই আওয়াজটা গেছে। অতএব রাজ্য সরকারের যদি লজ্জা সামান্যতম থাকে তাহলে ইমিডিয়েট সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 25% দিয়ে রাজ্য সরকারি কর্মীদের বকেয়াটা দিয়ে দিক। আর আমরা যে মাঠের আন্দোলন করছি সেই আন্দোলনের যে ডিএর জন্য আমরা বসে আছি, সেটাও আমরা আশা করছি রাজ্য সরকার তাড়াতাড়ি দিয়ে দেবে। যে আন্দোলনের কথা আপনারা বারবার বলছেন, 100% যতক্ষণ না কমপ্লিট হবে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে নবান্ন অভিযান পর্যন্ত করবে। তো কি প্ল্যান করছেন এই মুহূর্তে, কি প্রোগ্রাম? প্ল্যান আমাদের নেতৃত্ব দিল্লিতে আছে, আসুক। এখানে যারা নেতৃত্ব আছে, অভিজিৎ দা আছে, অনুরুদ্ধবাবু আছেন, আমরা আছি, আমরা বসে প্ল্যানিং করব। তবে এইটা আপনাদের মাধ্যমে বলতে পারি, উনি আমাদের যে সারমেও বলেছিলেন, কখনো মেমো বলেছিলেন, কখনো ফিরাদ হাকিম তেলা মাথায় তেল বলেছিলেন, কখনো দিল্লি চলে যাওয়ার কথা বলেছিলেন। এইটুকু বলতে পারি আমরা কিন্তু দিল্লি যাওয়ার ছাড়পত্র পেলুম। সরকারের তরফে বলা হচ্ছে, কোর্টে তারা বলেছেন যে সরকারের কোমর ভেঙে যাবে এই টাকাটা দিতে গেলে। এইটা কিভাবে দেখছেন? সম্পূর্ণ মিথ্যে কথা, একবারে 100%। উনি যেমন সব কথা মিথ্যে কথা বলেন গোয়েবলসের মতন, আর এই মনু সিংভিও গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একদম অসংখ্য মিথ্যে কথা বলেছেন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থ কমিশন রাজ্যে সরাসরি সরকারি কর্মচারীদের 100% টাকাটা দিয়ে দেয়, এবং সেটা চিফ সেক্রেটারি আমাদের কাছে স্বীকার করেছেন। চিফ সেক্রেটারির সঙ্গে যখন আমরা মিটিংয়ে বসেছিলাম, উনি স্বীকার করেছেন হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত টাকা দিয়ে দিয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা ডিএ চাইছে তারা ঘেউ ঘেউ করছে, কিংবা বলা হয়েছিল ডিএটা অধিকার নয়, সুপ্রিম কোর্ট যখন জানিয়ে দিল যে 25% ডিএ দিতেই হবে 4 সপ্তাহের মধ্যে, তখন স্পষ্ট হলো যে রাজ্য সরকার যথেষ্ট বড় ধাক্কা খেয়েছে। কি বলছেন আইনজীবীরা এই বিষয়ে, যারা এই মামলায় লড়েছেন এবং সরাসরি এই মামলার সঙ্গে যুক্ত? ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শুনবো, তারপর ফিরবো হাই ভোল্টেজ ডিবেটে। কর্মচারীরা তাদের ডিএর জন্য বহুদিন থেকে লড়াই করছেন। সরকার তারা এটা বলার চেষ্টা করেছিলেন যে ডিএটা কোনো রকম অধিকার নেই কর্মচারীদের, এটা সরকার দয়া করে দিলে তবে তারা পাবেন। তার বিরুদ্ধে লড়াই করে হাইকোর্ট তারা নির্দিষ্টভাবে রায় ঘোষণা করেছেন যে ডিএটা হচ্ছে কর্মচারীদের একটা আইনি অধিকার এবং সেটা দিতে সরকার আইনত বাধ্য। আজকে সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন যে যত ডিএ বকেয়া হয়েছে, যে পরিমাণ টাকা কর্মীরা পেতে পারতেন, সেই বকেয়ার 25% টাকা কর্মচারীদের অবিলম্বে দিয়ে দিতে হবে, তবেই মামলার শুনানি হবে আগস্ট মাসে। যে ডিএ মামলাটি ছিল সেই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% এরিয়ার ডিএ সেটি রিলিজ করতে হবে। আমরা এই মামলায় 6 বার জিতেছি, স্যাট এবং হাইকোর্ট মিলে। আজকে সর্বোচ্চ ন্যায়ালয় বলেছেন যে এটি এই এসএলপিটি রাজ্য সরকার করা এসএলপিটি আজকেই ডিসমিস করে দিত, কিন্তু যে এর একটা যেহেতু অল ইন্ডিয়া রেমিফিকেশন রয়েছে তাই শুনবে। কিন্তু এখন তাদের প্রথমে বলেছিল 50%, পরবর্তীতে আদালত নির্দেশ দেন যে না 25% তাদের ডিএ রিলিজ করতে হবে। কিশোরের অগ্নিবাণে আজকে যে প্রশ্ন করব আমি, আজকের যে অগ্নিবাণ, আজকে যে বিষয় আলোচনায় ঢুকবো, হাই ভোল্টেজ ডিবেটে ঢুকবো, আগে প্রশ্নটা বলি, তারপর বলবো কেন এই প্রশ্ন করছি আজ। কিশোরের অগ্নিবাণে আজ আমার প্রশ্ন, ডিএ থেকে চাকরিহারা এই রাজ্য আজ সর্বহারা। কেন বলছি সর্বহারা? যারা সব হারিয়েছে তারা কি? তারা তো সর্বহারা। যারা সব হারিয়েছে তারাই তো রাস্তায় বসে, যারা সব হারিয়েছে তারাই তো রাস্তায় দিনরাত পড়ে থাকে, যারা সব হারিয়েছে তারাই তো পুলিশের লাঠি খায়, যারা সব হারিয়েছে তারাই তো পুলিশের লাঠি খায়, যারা সব হারিয়েছে তারাই তো অনশন করে, যারা সব হারিয়েছে তারাই তো আন্দোলন করে, যারা সব হারিয়েছে তারাই তো আদালতে ঠোকর খায়, যারা সব হারিয়েছে তারাই তো সরকারি দপ্তরের বাইরে বসে বসে স্লোগান তোলে। এই রাজ্যের যারা ডিএ চাইছেন, যারা বলছেন যে ডিএটা আমাদের অধিকার ছিল, যাদেরকে বলা হয়েছিল আপনারা ঘেউ ঘেউ করবেন না, তাদের আজ জয় হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে 4 সপ্তাহে তাদের ডিএ 25% বকেয়া মেটাতেই হবে।
আর বাকিটা সেটাও মেটাতে হবে, পরে শুনানিতে বলা হবে। আর অন্যদিকে যারা চাকরিহারা, যাদের চাকরি গিয়েছে, তারাও তো কোর্টে গিয়েছেন, তাদের মামলাও শোনা হচ্ছে, কিন্তু তারা রাস্তায় বসে যখন আন্দোলন করেন তখন তাদের উপর নির্বিচারে লাঠি চলে, তাদের হাসপাতালে পাঠানো হয়। এই ম্যানেজমেন্ট যদি হয় রাজ্য সরকারের, এই যদি রাজ্য সরকারের এই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার এইভাবে যদি সামলায়, তাহলে এই রাজ্যের সর্বহারা যারা রাস্তায় বসে আছেন, তারা এই রাজ্য সরকারের মাথায় যারা বসে আছেন, তাদের টেনে রাস্তায় নামাবেন, এমনটাই স্পষ্ট হচ্ছে। যাব আলোচনায় আজকের হাই ভোল্টেজ ডিবেটে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব, এবং এছাড়াও এরপরে যারা উপস্থিত হবেন তাদেরকেও পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, রাজনৈতিক কর্মী। আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, তিনি অনলাইনে রয়েছেন, স্টুডিওয়ে আসেন। ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ ভট্টাচার্য, ডিএ আন্দোলনকারী। আমার সঙ্গে রয়েছেন বাপ্পাদিত্য সর্দার, চাকরিহারা। আমি প্রথমে অনিরুদ্ধ ভট্টাচার্যের কাছে যাব। অনেক কনগ্রাচুলেশন, অনেক শুভেচ্ছা। আপনাদের বলা হয়েছিল আপনারা ঘেউ ঘেউ করেন, বলা হয়েছিল না স্যার? অবশ্যই আপনারা ঘেউ ঘেউ করেন, আপনাদের রাজ্য সরকার দয়া করছে দিয়ে দিয়ে, এটা আপনাদের অধিকার নয় বলা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানালো, সুপ্রিম কোর্ট স্পষ্ট করলো যে 25% ডিএ 4 সপ্তাহে বকেয়া মেটাতেই হবে, আর বাকিটা কবে মেটাতে হবে পরে শুনানিতে বলা হবে। অর্থাৎ এটা আপনাদের অধিকার, তাই জন্যই মেটাতেই হবে বলা হয়েছে, নাহলে বলা হতো রাজ্য সরকারের ইচ্ছে, তাই নয় কি স্যার? বলুন। এই ব্যাপারটা তো আমরা বলে আসছি, সংগ্রামী যৌথ মঞ্চ 23 সালের যে অবস্থান শুরু করেছিল 27শে জানুয়ারি থেকে, সেখানে আমরা এই বক্তব্যটা প্রথম থেকে তুলে ধরি যে মহার্ঘ ভাতাটা কোনো দয়ার দান নয়, এটা হচ্ছে মহার্ঘ ভাতাটা হচ্ছে আমাদের বেতনের অংশ। কেন বেতনের অংশ? আমাদের যখন রোপাগুলো তৈরি হয়, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স, সেই সময়ে যে বাজার দরে আমাদের বেতন নির্ধারণ করা হয়, তারপরে যখন বাজার দর বাড়তে থাকে সেই অনুযায়ী বেতন তো আর বাড়ছে না। ধরুন আমার 100 টাকায় বেতন স্থির হয়েছে, এবার 100 টাকা দিয়ে আমি দৈনিক চাল ডাল তেল এইসব তো কিনবো, খাবার দ্রব্য, তারপরে কাপড় চোপড়, বাড়ি ভাড়া, এইসব আমার চালাতে হবে। এবার সেই জিনিসটার দাম হয়ে গেল 110 টাকা। তাহলে এই যে 110 টাকা হয়ে গেল, এই 10 টাকাটা কোথা থেকে আসবে? 10 টাকাটা হচ্ছে আমার বেতন অবক্ষয়িত হলো, তখন সরকার এটাকে 10% হচ্ছে মহার্ঘ ভাতা বলে এটাকে দেয়। এইটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই এই জিনিসটা সারা পৃথিবী জুড়ে চালু হয়েছিল, এবং ভারতবর্ষে স্বাধীনতার পরে এই জিনিসটা চালু হয়েছে, এবং সেখানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে একটা বিষয় তৈরি করা হয়েছে, এবং সিমলায় যে ব্যুরো আছে তারা এটাকে ঠিক করে। এখন এই যে রাজ্য সরকারি কর্মচারী, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ হচ্ছে একটা ইউনিয়ন, এবং রাজ্য সরকারি কর্মচারীরা হচ্ছে প্রকৃত অর্থে কেন্দ্রীয় সরকারের কর্মচারী। কেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী? আপনি যদি সরকারি অফিসের কোনো খাম পান, দেখবেন ওর উপরে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে না। তার মানে রাজ্য সরকারি কর্মচারীরা তারা সংবিধানের 309 ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতোই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে পাবে, এবং এই টাকা, পুরো টাকাটা রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে 3.5 লক্ষ পদ আছে, সেই পুরো টাকাটা বেতন ভাতা এবং অফিস খরচ বাবদ পুরো টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়। পুরো টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়, এই জন্যই সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের হারে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেয়। কোনো রাজ্য সরকার যদি বেশি দিতে পারে তার থেকে কেন্দ্রীয় সরকার আপত্তি করবে না। অনেক রাজ্য বেশি দেয়, আগে পশ্চিমবঙ্গ একসময় বেশি দিত, 750 টাকা, আর পশ্চিমবঙ্গে ছিল 800 টাকা বেসিক পে ন্যূনতম, সেটা এখন প্রায় সমান হয়ে গেছে বা আগামী দিনে কমে যাবে। এই বিষয়টা যে সরকারি আসুক, পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে তারা এটা কোনো সরকারকে বোঝাতে পারে না, যে আপনারা, বা তারা কোনো হিসেব দেয় না। আর যে বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক, এদের 60% টাকা বেতন মহার্ঘ ভাতা বাবদ কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, 40% রাজ্যকে দিতে হয়। এইটা আমরা বারবার বলে আসছি, এবং এইটা হচ্ছে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে আছেন তিনিও জানেন। তিনি যখন 2010 সালে মুখ্যমন্ত্রী ছিলেন না, ক্ষমতায় ছিলেন না,
তখন তিনি একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে, কর্মচারীদের সভায়, যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। কেন বলেছিলেন এই কথাটা? কারণ উনি জানতেন, তিনি নিজেই বলেছিলেন, এই কারণেই বলেছিলেন যে এই পুরো টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়, যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এই কথাটা যদি এখন আমি বলি, আমরা এই কথাটা বলতে গিয়েই যখন আমরা বলেছি, তখন উনি প্রথমে বলেছিলেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, আপনি যেটা বললেন। তারপরে আমরা যখন এখানে শহীদ মিনারে অবস্থান করছিলাম, তখন উনি রেড রোডে বসে বললেন যে ওখানে যারা বসে আছে তারা চোর ডাকাত বসে আছে। ঘেউ ঘেউ আমি একবার শোনাই, দাদা সঙ্গে থাকুন, আমি একবার শোনাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি বিশেষ আওয়াজ ব্যবহার করে বলেছিলেন ডিএ আন্দোলনকারী যারা, তারা কি করছে, তারা কোন ভাষায় ডিএ চাইছে, কি বলেছিলেন তিনি, তার উত্তরে শুভেন্দু অধিকারী কি বলেছেন, দুটো পরপর শোনাবো, শুনুন। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? কোন টিচার 1 তারিখে মাইনে পায় না? আগে তো ভাবতে হতো এই মাসের মাইনেটা পাবো কিনা ঠিক মতো। কখনো মমতা ব্যানার্জি বলেছেন যে বেশি ঘেউ ঘেউ করবেন না, আপনারা জানেন। কখনো বলেছে দিয়ে আবার ও তো ঐচ্ছিক, ওটা অধিকার হতে পারে না। আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে ডিয়ারনেস অ্যালাউন্স কর্মচারী এবং পেনশনার্সদের অধিকার। আর মুখ্যমন্ত্রী বারে বারে সভা সমিতি, বিধানসভার ফ্লোর, সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক মিটিংয়ে বলেছেন এটা অধিকার নয়, এটা ঐচ্ছিক, আমার যেদিন টাকা হবে আমি দেব। আমি যাব ঝন্টুদার কাছে, তারপর আমি রাজনৈতিক বিশ্লেষণ এবং চাকরি হারার সঙ্গে কথা বলে তারপর আমি রাজনৈতিক বিশ্লেষকদের কাছে যাব, রাজনৈতিক মুখপাত্রদের কাছে। আমি প্রথমে ঝন্টুদার কাছে যাব। ঝন্টুদা, আমার কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঘেউ ঘেউ করছে, চোর ডাকাত ইত্যাদি। আজকে সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণিত হলো না যে ডিএটা অধিকার? এই রায়ের মানে এটাই নয় যে দিতেই হবে 25%, তার মানে এটা তাদের অধিকার। তার মানে এটা নয় যে রাজ্য সরকার মিথ্যাচার করছিল, ঘেউ ঘেউ মেউ মেউ যাই বলে থাকুক না কেন, অত্যন্ত অসম্মানজনক কথা ব্যবহার করেছিল রাজ্য সরকারি কর্মীদের জন্য। বলুন ঝন্টুদা। আমি হয়তো পৃথিবীর ইতিহাসে কোনো একটি সরকার, যে সরকারের পুরো সাফল্য যে রাজকর্মচারীরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে সরকারকে জনগণের এবং বিশ্বের দরবারে তার মুখ উজ্জ্বল করে, তাদেরকে কুকুর বলা হয়েছে, চোর ডাকাত বলা হয়েছে। তোমাকে আমি কিশোরায় বলছি, এই সরকারের বিভিন্ন শ্রীগুলো যার জন্য আন্তর্জাতিক জাতীয় মানের প্রতিদিনই কিছু না কিছু পুরস্কার যারা পায়, সেই সমস্ত সরকারি প্রজেক্টগুলোকে কারা ইমপ্লিমেন্ট করে? মমতা ব্যানার্জি কিংবা তৃণমূলের পার্টির অফিস, তৃণমূলের ক্যাডার, সব্যসাচী, অনুব্রত? না, করে হচ্ছে এই রাজকর্মচারীরা। একটা সরকার তার রাজকর্মচারীর বিরুদ্ধে মামলা করছে, রাজকর্মচারীর বিরুদ্ধে গিয়ে রাজধর্ম ভুলে গিয়ে এই একটা ডিএ, এই ডিএটা তো শুধু আমাদের প্রাপ্যের জায়গাটা আজ হয়নি। তোমার খেয়াল আছে, বাঙালি প্রধান বিচারপতি ছিল ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তখন তিনি একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন কেরল সরকারের ইয়েতে। তখন কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল এটা ন্যায্য অধিকারের মধ্যে পড়ে। এখানে স্যার অনেক কিছু বললেন, উনি ডিএ নিয়ে প্রচুর ওনার ব্যাপ্তি, কিন্তু একটা জায়গা আমি এখানে ধরিয়ে দিই, এই সরকারও কিন্তু মানে কিশলয় ডিএটা ন্যায্য অধিকার। তা না হলে তুমি খেয়াল করে দেখবে, এই সরকার তার একই কর্মচারী পশ্চিমবঙ্গে যারা অন্য রাজ্যে কাজ করে, যেমন দিল্লিতে বঙ্গভবনে পশ্চিমবঙ্গেরই সরকার নিযুক্ত কর্মচারীরা যারা এনপাওয়ারমেন্ট বিল্ডিংয়ের আছে, সেখানে অর্ডারটা দেখো 22/1/2020 সালে এই সরকারি অর্ডার ইস্যু করে তাদেরকে সেন্ট্রাল দিয়েছে। অর্থাৎ একটা সরকার এই রাজ্যের আমলাদের জন্য সেন্ট্রাল দিয়ে দিচ্ছে, অর্থাৎ মেনে নিচ্ছে ডিএ অধিকার। আবার অধস্তন কর্মচারী কিংবা শিক্ষকদের বলছে তোমার অধিকার নেই। আবার একটা জিনিস অ্যাড করি, সরকার বলছে আমার কাছে ফিনান্সিয়াল আর্জেন্সি হয়ে গেছে, আমি দিতে পারবো না। আমি তোমাকে একটা ছোট উদাহরণ বলছি, লকডাউন যখন চলে, লকডাউনের সময় একটা অদ্ভুত অর্ডার এই সরকার বের করলো, স্যাংচুয়ারি অ্যালাউন্স, সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি, 8 তারিখ নভেম্বরের 2021 সাল। লকডাউনে লোকের কাছে টাকা পয়সা নেই, হঠাৎ করে অর্ডারটা দিয়ে এ রাজ্যের আমলা, পলিসি মেকার, এই সব পলিসি মেকার সুপ্রতিম সরকারদের মতো যারা রাতের অন্ধকারে নিরাপদ শিক্ষকদের পেটায়,
এই পলিসি মেকারদের সন্তুষ্ট করতে এই অ্যালাউন্সটা দিল, যেখানে সারা ভারতবর্ষে এই অ্যালাউন্সটা বিভিন্ন আমলারা পায় অন্যান্য রাজ্যে 10,000 টাকা করে মান্থলি তাদের অফিস এন্টারটেনমেন্টের জন্য। এই রাজ্য সরকার এতটাই আর্থিক দুরবস্থা যে সেটা 3.5 গুণ 34,000 টাকা করে আমলাদের দিল, শুধু অফিসে চা বাবদ খরচা করবে, আত্মীয় স্বজনদের নিয়ে এন্টারটেন করবে। তাহলে সরকারের কি আর্থিক অবস্থা সত্যিকারে খারাপ? না, সরকার এই অধিকারটার উপরে খড়গহস্ত করছে, তার কারণ এই টাকা তারা চুরি করছে। দিনের পর দিন কর্মচারীদের টাকা, তাদের ন্যায্য অধিকারকে কেড়ে নিয়ে মেলা খেলার থেকে শুরু করে যাবতীয় মৎস্য বসে তারা ব্যবহার করছে, এটা দলীয় কাজে ব্যবহার করছে, তারা আমি স্পষ্ট করে বললাম। এই সরকার এমন একটি অদ্ভুত সরকার যারা 266 নম্বর আর্টিকেলের কনসলিডেটেড ফান্ড, যেই ফান্ডটা অ্যাপ্রুভ করতে হয় জনগণের ট্যাক্সের টাকা, আপনি কোন ফান্ডে ব্যবহার করলেন সেটাকে মানে না। তাই মিড ডে মিলের টাকায় বকটুয়ে তাদের দলেরই গোষ্ঠীকন্দলে নিহতদের তাদের ক্ষতিপূরণ দিতে হয়, মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন। অর্থাৎ এই সরকারটা আখিরে সাধারণ মানুষের, তার রাজকর্মচারীদের একটা বিরুদ্ধ সরকার, রাজধর্ম ভুলে যাওয়া সরকার, কর্মীদের বিরুদ্ধে মামলা, নিজের যারা চাকরি হারিয়েছে এই রাজ্যের শিক্ষক তাদের পেটানো। আমি এবার আসি এই রাজ্যে, তুই কি জানো এই সরকার 2024-25 সালে শুধু এই 2 বছরে সুপ্রিম কোর্টে মামলা লড়তে কত হাজার কোটি টাকা দিয়েছে? এক্স্যাক্টলি এই কথাই, মামলা লড়ছে সরকার যাতে ডিএ না দিতে হয়, মামলা লড়ছে সরকার যাতে চাকরি না দিতে হয়, সেখানে কত টাকা খরচা হচ্ছে। আমি অনিন্দ্যবাবুর কাছে যাওয়ার আগে আমার কাছে এই মুহূর্তে অত্যন্ত জরুরি বিষয় আলোচনা করা, যে শিক্ষকরা রাজ্যের পরবর্তী প্রজন্মকে তৈরি করছে, বাপ্পাদিত্য সর্দারের মতো যারা শিক্ষক, তাদেরকে গতকাল রাত্রে কিভাবে আদর দেখালো এই রাজ্য সরকার, তারা কি বলছেন শুনবো, ফিরবো হাই ভোল্টেজ ডিবেটে, প্রশ্ন করব এটা কি খুব প্রয়োজন ছিল। দেখুন, শান্তিপূর্ণ মিছিল করছিলাম, তৃণমূলের গুন্ডা বাহিনী বিনা পোশাকে পুলিশের বিনা প্রোগ্রামে মারছে, গুন্ডা বাহিনী প্রশাসন জড়ারকে আমার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, পুলিশ মেরে গাড়ি গেট ভেঙে দিয়েছে, পুরুষে মেরেছে, মহিলাকে পুলিশ জুতো দিয়ে মারছে, ঠ্যাং ভেঙে দিয়েছে আমাদের 2 জন মহিলা, ঠ্যাং ভেঙে দিয়েছে 500-র উপর, গুলি করে মারতে বলুন, লাঠি নয় গুলি করে মারতে বলুন, পুলিশ মুখে মেরেছে, হ্যাঁ পুলিশ মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, পায়ে মুখে ঘুষি মেরেছে পুলিশ, এই চোর পুলিশ, পুলিশ মেরেছে, পুলিশ কসবায় লাঠি মারে, আবার লাঠিও মারে, পুলিশ ফেলে পা ভেঙে দেয়, পুলিশ এমন মারে যে মানুষের স্ট্রোক পর্যন্ত হয়ে যায় রাজ্যের শিক্ষকরা। আমার সঙ্গে বাপ্পাদিত্য সর্দার রয়েছেন, চাকরিহারা। স্যার, আপনাদের স্কুলে থাকার কথা, আপনারা রাস্তায় রয়েছেন, মেনে নিলাম, বুঝলাম, চাকরি হারিয়েছেন আপনারা, রাজ্য সরকারের মধ্যে মন্ত্রীরা দুর্নীতি করেছে, তাই হয়েছে, বুঝে গেলাম। কিন্তু আপনাদের উপর ফেলে পেটানো, আপনাদেরকে পা ভেঙে দেওয়া, স্ট্রোক পর্যন্ত হয়েছে আপনাদের সহকর্মীদের, আপনারা কি করছিলেন কালকে? কেন আপনাদের এরমভাবে পেটাতে হলো? আপনারা পুলিশকে কি অ্যাটাক করেছিলেন, আক্রমণ করেছিলেন? কোনো সন্ত্রাসবাদী হামলা যেমন হয় ওরম করে কি আপনারা বিকাশ ভবনটা দখল করে নিতে চাইছিলেন? না, অ্যাকচুয়ালি তা না। আপনারা দেখিয়েছেন সবাই খবরে, এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আমাদের কারোর হাতে কিন্তু কোনো কিছু অস্ত্র ছিল না, আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করছিলাম। আমাদের দাবি একটাই ছিল, যে যোগ্যতার নিরিখে সৎভাবে স্বচ্ছভাবে যে চাকরিটা আমরা বহু কষ্টের মাধ্যমে উপার্জন করেছি, নিষ্ঠুরভাবে অন্যায়ভাবে সেই চাকরিটা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য নির্ণয় করতে পারেনি, এবং তার এই কাজে এক্স্যাক্টলি তার এই কাজে সম্পূর্ণ অসহযোগিতা যারা করেছেন তারা হলো সরকার, এসএসসি এবং সিবিআই। এই চাকরি যে আমাদের হারিয়েছে এর জন্য প্রত্যেকেই কিন্তু দায়ী। আজকের আমরা সত্যি সত্যি অসহায়। আমরা শান্তিপূর্ণ মিছিলই করতে গেছিলাম, ওখানে কি নির্মমভাবে, আমি কাল রাত্রে ওখানে উপস্থিত ছিলাম, আমার সহকর্মীদের সাথে কুকুর ছাগলের মতো যেভাবে পিটিয়ে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে, একটা পালা মারা হয়ে গেছে, আমাদের দৌড় করানো হয়েছে,
আমরা পড়ি কি মরি, প্রাচীর টপকে চলে গেছি সবাই মার খেয়ে, থেমে গেছে সব কিছু। সবাই ক্লান্ত শরীর নিয়ে ওই মেট্রো স্টেশনের নিচে সবাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। কেউ বা এত পরিশ্রম হয়েছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক আধা ঘন্টা 40 মিনিট পরে আবার পুলিশ অতর্কিতভাবে আক্রমণ করে ঘুমন্ত মাস্টারমশাইদের কারোর পা ভেঙেছে, কারোর মাথা ভেঙেছে, একজন আমরা দেখেন তার রেটিনা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। এই নির্মম সরকার, কি অন্যায় ছিল আপনারা বলুন। আমি বাংলার সমস্ত মানুষের কাছে জানতে চাইছি আমাদের অপরাধটা কি, আপনারা বলুন। জানতে চাইছি সমস্ত শিক্ষক সমাজের কাছে। আমরা তো শান্তিপূর্ণভাবে ওখানে গেছিলাম, এটাই কি আমাদের প্রাপ্য ছিল? যে শিক্ষকগুলো ওই ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে গেলে স্কুলে তাদেরকে কোলে করে হসপিটালে নিয়ে যায়, তাদেরকে সুস্থ করে আবার বাড়িতে পৌঁছে দেয় বাবা মার কাছে, সেই শিক্ষকদের মারতে এতটুকু তার লজ্জা করলো না? তারা কি কখনো ওই প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়েনি? মাস্টারমশাই থেকে শিক্ষা নেয়নি? তারা আজকের পুলিশ হয়েছে বটে, তাদের মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে গেছে। জানেন আপনারা, কিছু পুলিশ আমাদের মারতে চায়নি বলে তাদেরকে নাকি সাসপেন্ড করা হয়েছে। কেন? অপরাধ আমাদের গায়ে হাত দেয়নি বলে তাদেরকে ভয় দেখাচ্ছেন আমাদের আরো করে মারার জন্য। তা লাঠি নিয়ে মারছেন কেন? চালান না বুকে গুলি, আমরা গুলি খেতে প্রস্তুত, কিন্তু আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো। আমাদের হারিয়ে যাওয়া চাকরি আমরা ফিরিয়ে নিয়ে যাব, এ আমাদের অঙ্গীকার। সিঙ্গুর নন্দীগ্রাম যেমন আপনাকে ওই সিংহাসনে বসিয়েছিল, কথা দিচ্ছি আপনাকে এই শিক্ষক বিদ্রোহ আপনাকে ওই সিংহাসন থেকে নামাবো আমরা। আজকের ওপেনলি আপনাকে বলে গেলাম, যদি সাহস থাকে আপনি চালান গুলি আমাদের বুকে। অসহায়ভাবে কালকের মারা হয়েছে, সেই দৃশ্য আমি চোখের সামনে দেখেছি। অতর্কিতভাবে একজনের মাথায় কপালে মারলো, গল গল করে তার কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। তার বাড়িতে ছোট্ট শিশু রয়েছে, আমার বাড়িতে রয়েছে 5 বছরের শিশু। আমরা স্কুলে যেতে পারিনি মাঝখানে বলে আমার ছেলে জিজ্ঞাসা করতো, বাবা তুমি স্কুলে যাচ্ছ না কেন? তুমি কি আর কোনোদিন স্কুলে যাবে না? আমার মতো অসহায় বাচ্চা সমস্ত পরিবারে রয়েছে, সমস্ত পরিবারে রয়েছে। সমস্ত বাচ্চাদের একই প্রশ্ন, তার বাবা মাকে উত্তর দিতে হবে সরকারকে। প্রশ্ন করছি, তাকে উত্তর দিতে হবে আমাদের, কেন এভাবে নির্মমভাবে মারা হলো, আর কতদিন মারবেন? স্যার আপনারা, আমি কালকে রাত্রে দেখছিলাম ছবিগুলো স্যার, একটা ছবি দিতে বলবো। এনাদেরই সহকর্মী একজন মহিলা, কোনো স্কুলের টিচার হবেন, তাকে রাস্তায় ফেলে তার পাটা ভেঙে গিয়েছে, একটু আওয়াজটা তুলতে বলবো। পাটা ভেঙে গিয়েছে স্যার। ইনি নিশ্চয়ই আপনাদেরই একদম কোনো সহকর্মী হবেন। অনিন্দদা একদম, আপনি দেখতে পারেন, ঘুরে দেখতে পারেন, দেখুন, দেখছেন? নিশ্চয়ই আপনি আসুন, ভিডিওটা অফ করা আছে, দেখবেন না হয়তো অনিন্দদা, দেখতে হয়তো আপনার সাউন্ডটা কম করে দেবেন হয়তো। আমি দেখছি, কিন্তু আপনার সাউন্ডটা কম করে দেবেন না তো? লাঠি চার্জ করা যাবে, সাউন্ডটা কম করে দেবেন না? বলে সাউন্ডটা বন্ধ করে দেবেন না? আগাম একটু সতর্কতা দেয়, এবার লাঠি চালানো হবে, তাও পর্যন্ত দেয়নি। অনিন্দদা, এটা আমার বোন, আমার কোনো মা হতে পারতো, আপনার বোন, আপনার মা, এনার বোন, আমাদের সবার বোন, মা কেউ হতে পারতো। এই মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে। এই মহিলা কি বিকাশ ভবনটা দখল করতে গিয়েছিল অনিন্দদা? প্রথমত কথা হচ্ছে, যে ঘটনা ঘটেছে সে অনপ্রতিকৃত। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, কারণ সাউন্ডটা আপনারা কম করে রেখেছেন। একটা কথা বলি আপনাকে, যে শিক্ষকরা এখন আন্দোলন করছিলেন, বিকাশ ভবনের গেটটা কেন ভাঙলেন? সেটা কি শিক্ষকরা ভেঙেছেন, নাকি অন্য কোনো লোক এসে ভেঙে দিয়ে গেছিল? শান্তিপূর্ণ আন্দোলন কি গেট ভাঙা হয়? আচ্ছা 16 জন যে পুলিশ কর্মী, আপনারা দেখাতে পারবেন না, আপনাদের অসুবিধা আছে, 16 জন যে পুলিশ কর্মী ইনজোর্ড হলো, তাদের বাড়িতে বাচ্চা নেই, তাদের পরিবার নেই, তাদেরকে কেন মারা হলো? 2, বিকাশ ভবনে বন্ধ করে যাদের কর্মীরা বেরোতে না পারেন বলে আটকে রেখে দেওয়া হলো, আতঙ্কে একটি মহিলা ওখান থেকে ঝাঁপ মারলেন, তার ব্যাপারে আপনারা কিছু বলতে পারবেন না। আজকে আন্দোলন করুন, নিঃসন্দেহে তাদের করার অধিকার আছে, শান্তিপূর্ণ আন্দোলন করুন। রাস্তা আটকে দিয়ে তাণ্ডব করে ভাঙচুর করে এভাবেই আন্দোলন করা হয়ে যায় নাকি? আজকে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই শিক্ষকদের যে আপনারা নিশ্চিন্তে থাকুন, একজনও যোগ্য শিক্ষকের চাকরি যাবে না, এবং সুপ্রিম কোর্টের আইনতভাবে রাজ্য সরকার গেছেন রিভিউ করার জন্য, তাকে তো সময়টা দিতে হবে।
না হলে ওনারা যে আন্দোলন গিয়ে করলেন, ভাঙচুর করলেন, তাতে কি চাকরিটা ফিরে আসবে নাকি রাজ্য সরকার যে আইনতভাবে যাচ্ছে যাতে এদের চাকরিগুলো ন্যায্য যাদের চাকরি তাদের যেন না যায় সেইটা বেশি ইম্পর্টেন্ট। আজকে আন্দোলন করছেন, করুন, কোনো অসুবিধা নেই, মানুষ আন্দোলন করতে পারে, তার গণতান্ত্রিক অধিকার আছে। এই যে ইনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সিংহাসন থেকে নামিয়ে দেবো, ওনাদের চাকরিটার বেশি দরকার নেই, চাকরিটার থেকে বেশি দরকার ওই চাকরিটার থেকে বেশি দরকার ওই আসনটা। আমি আপনাকে একটা কথা বলি, ওনার কথা আপনি হয়তো শোনেননি। উনি বললেন রাত্রিবেলা ওনারা বিশ্রাম নিচ্ছিলেন, সেকেন্ড টাইম এসে পুলিশ ওনাদের নির্বিচারে মারে। কেন বিরোধীদের কেন কেন অনিন্দদা বলুন কেন? কোনটা কেন? উনি বলছেন ওনারা রাত্রিবেলা বিশ্রাম নিচ্ছিলেন রাস্তায়, পুলিশ এসে নির্বিচারে বিশ্রামরত অবস্থায় পা ধরে টেনে নিয়ে গিয়ে লাঠির বাড়ি মারে। মিথ্যে বলছেন? আমি বলছি। আচ্ছা ওনাকে উত্তর দিতে দিন, আমি ওর কাছে যাব তারপর। আপনি যেগুলো বললেন তার উত্তর দিতে দিন, উত্তর দিতে দিন। বেশ, ওনাকে উত্তর দিতে দিন। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা লোক আটকে রেখেছিলেন, গেট ভেঙেছেন। এক সেকেন্ড উত্তর দিতে দিন অনিন্দদা। আমি বলছি, আমরা বিকাশ ভবনে শুধু কাল নয়, তার 3-4 দিন আগে থেকে অবস্থান করছিলাম আমাদের। হ্যাঁ, সেটাই বলছি। আমরা তো গেটের বাইরে সবাই বিক্ষোভ করছিলাম, কিন্তু আমরা বিক্ষোভ করছি বটে ওখানে, কিন্তু বিকাশ ভবনের যেসব কাজকর্ম সব তো ভিতর থেকে পিছনের গেট দিয়ে সবকিছু করছে। তাহলে আমরা যদি রাস্তা ধরে 1 মিনিট শোনেন, আপনি কথা শেষ করতে দেন। গেটটা ভাঙবে না, এক সেকেন্ড গেটটা কোন পরিস্থিতিতে কিভাবে ভেঙেছে আমরা সেই ভিডিও দেখাচ্ছি। কিভাবে পুলিশ একদিকে বল প্রয়োগ করছে, এপার থেকে চাকরিহারারা প্রবেশ করার চেষ্টা করছে, দিনের পর দিন ওনারা রাস্তায় বসে রয়েছে, দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে। উনি বলছেন ওনারা রাত্রিবেলা বিশ্রাম নিচ্ছিলেন, পুলিশ পা ধরে টেনে নিয়ে গিয়ে লাঠি চালায়। বিশ্রাম নেওয়া অবস্থায় একটা মহিলা রাস্তায় পড়ে রয়েছে, তার পা ভেঙে দেওয়া হয়েছে। এই মহিলা গেট ভেঙেছেন। আমি কেয়াদির কাছে যাবো। আচ্ছা আপনাকে বলতে উত্তরটা নেই। কেয়াদি উনি বলছেন গেট ভাঙা হয়েছে, আমার বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখা হয়েছে, তাই তারা নির্বিচারে লাঠি চালিয়ে পুলিশ পা ভেঙে দিয়েছেন। অর্থাৎ পুলিশ জাস্টিফাইড, কারণ গেট ভাঙা হয়েছে, বিকাশ ভবনের কর্মীদের আটকানো হয়েছে। আমি ডিএ নিয়েও আলোচনা করবো, তবে তার আগে এই বিষয়। হ্যাঁ বলুন। যদি পাল্টাপাল্টির হিসেব হয় না কিশলয়, তাহলে ওই লাথি এবং কামড় তার পাল্টা হবে। যদি এই পাল্টাপাল্টির হিসেব হয় তাহলে গতকাল জালিয়ানওয়ালাবাগের মতন যে পরিস্থিতি সৃষ্টি করে এরা এই শিক্ষকদের মেরেছে, মাথা ফাটিয়েছে, পা ভেঙেছে এবং অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়নি। ভাবতে পারছো কি মৃত্যুকূপ তৈরি করে রেখেছিল? 50-60 জন আমার রাজ্যের শিক্ষক তারা রাস্তায় লুটোপুটি খাচ্ছেন। কি অপরাধ? না তারা বলছেন যে আপনি দিদি যারা চোর তাদের নামগুলো বলুন, আর আমরা যারা এখানে পয়সা না দিয়ে নিজের যোগ্যতাতে নিজের মেধাতে যারা আমরা চাকরি পেয়েছি তাদের জন্য আপনারা আমাদের ভবিষ্যৎটা এরকম শেষ করবেন না। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। তৃণমূলের প্রতিনিধির মনে পড়লো যারা বিকাশ ভবনে আটকে আছে তাদের ছোট ছোট বাচ্চার কথা মনে পড়লো না তো? বাপ্পাদিত্য বাবুদের বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে, স্কুল কলেজে পড়া ছেলে মেয়ে আছে, বয়স্ক বাবা মা আছে। তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কালকে কি খাবেন কালকে জানেন না। যাদের মাথা ফেটে গেছে, আমরা দেখছিলাম একটা কৃতি ছাত্র যার সব কিছু তিনি টপ করেছেন, তিনি তার পা রক্তাক্ত হয়ে, অর্থাৎ এই রাজ্য এমন রাজ্য যারা শিক্ষার মূল্যটা দিতে জানে না কিশোরা। কেন জানো তো? দেখুন পিসি হচ্ছে ওই ফলস ডিগ্রি, ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির, ভাইপোর ফলস কলেজ, সেখান থেকে ফলস ডিগ্রি। যারা ডিগ্রি মানে পয়সা দিয়ে কেনে তারা কি করে মূল্য দিতে জানবে শিক্ষার? সেই কারণেই শিক্ষাকে রাস্তায় ফেলে পিটিয়ে মারা হয়েছে। আচার্য সদন থেকে শুরু করে আমরা ডিআই অফিস থেকে শুরু করে এর আগে বারে বারে এখানে আসেন অরুণিমা, তার হাত কামড়ে দেওয়ার ঘটনা নিশ্চয়ই মনে আছে কিশোরা? সেই ঘটনা থেকে শুরু করে এবং তারপরে কিশোরা অদ্ভুত, এটাতে ক্ষান্ত হয়নি। রাত্রিবেলা রাত 12টা 12:30টার পরে চলে এলেন বহিরাগত অনুপ্রাণিত গুন্ডাগুলো। কোথা থেকে এসেছিল? তারা তাণ্ডব চালাতে এসেছিল। আমি ধন্যবাদ জানাবো শিক্ষকদের যে এই বহিরাগত গুন্ডারাও আপনাদের মনোবল ভাঙতে পারেননি। আপনারা যে লড়াইটা করছেন সেটা আপনাদের হকের লড়াই, সেটা অবশ্যই। এবং তার সঙ্গে আমি শেষ করব অনিরুদ্ধ বাবুদের যৌথ নাগরিক মঞ্চের তারা যে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আপাতত
এই রাজ্যের গালে বিরাশি শিক্ষার একটা চড় মারতে পেরেছেন। মাননীয় আদালতকে ধন্যবাদ জানাবো যে আপনাদের পাওনাটা আপনারা বুঝে নিয়েছেন। সে সব্যসাচী বাবু আপনাদের সারমেয় বাপ্পাদিত্যদেব বলুন বা অনিরুদ্ধ বাবুদের ঘেউ ঘেউ বলুন, বিষয়টা আসলে একই। এরা যারা শিক্ষিত, যারা নিজের রাজ্যের কর্মচারী, আরে বাপ্পাদিত্য বাবু হন বা অনিরুদ্ধ বাবুদের মতন যারা এই রাজ্যের কর্মচারী, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মচারী। তাহলে তাদের প্রতি এই ভাব কেন? আমি আস্তে আস্তে শুনছিলাম জন্টুবাবু বলছিলেন IPS IAS আমলাদের জন্য ঢালাও ব্যবস্থা, কারণ তারা কি আপনার সুবিধে করে দেয়? মেলা খেলা মৎস্যবে রূপশ্রী কন্যাশ্রী কুশ্রী বিশ্রী, এই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, ঝন্টুদা স্পষ্ট বলছেন, যেমনটা অনিন্দদা বলছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে দেবে, তাহলে পুলিশ কেন লাঠিচার্জ করবে না? বিকাশ ভবনের ভেতর কর্মীদের আটকে রাখবে, বেশ করেছে পুলিশ, লাঠিচার্জ করেছে। আমি তার আগে একটু ঘুরে যাই। পুলিশ বিকাশ ভবনের গেট ভেঙেছে বলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মাস্টারমশাইগুলোকে বেধড়ক মারতে পারলো, অথচ চাকরিগুলো যারা চুরি করলো, গরু চুরি করলো, বালু চুরি করলো, চুরি 46টা দপ্তর, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের প্রত্যেকটা দপ্তর চুরির দায়ে অভিযুক্ত, হাইকোর্টের নির্দেশে একজন অভিযুক্তকে পুলিশ কেশাগ্র স্পর্শ করলো না। একটু আগে এডিজি দক্ষিণবঙ্গের সুপ্রতিম বাবু, শুনেছি উনি লেখালেখি খুব করেন, সেই সুপ্রতিম বাবু যিনি হাইকোর্টে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা নিয়ে, ধরা নিয়ে যে অর্ডারটা ছিল সেটার ভুল ব্যাখ্যা দিয়ে সরকারের মুখ পুড়িয়েছিল, তিনি সুভাষিত নয়নে কাব্যিক ছলে একটা প্রেস কনফারেন্স করে বললেন শিক্ষকগুলো বদমাস, সব্যসাচী নাকি সত্যিকারের সব্যসাচী। আমরা তো জানতাম সব্যসাচী দু হাতে কাজ করে জনগণের জন্য কাজ করে, এ কোন সব্যসাচী নাকি অসব্যসাচী? এই পুলিশ নবান্নের 14 তলার ক্রিয়নক পুতুল, কৃতদাস। ফলে এই পুলিশ এই গেট ভাঙাটাকে দেখে, সব্যসাচীদের গুন্ডা বাহিনীকে খুঁজে পায় না, অনুব্রতকে খুঁজে পায় না, শেখ শাহজাহানের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে ছেড়ে দেয়। অনিন্দদা 30 সেকেন্ড। প্রথমত কথা হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলন করলে কারুর কিছু বলার নেই, কিন্তু আজকে পুলিশকে মারবো, গেট ভাঙবো, সম্পত্তি নষ্ট করবো, আর যখন এই কেসটা যখন কোর্টে আছে, কোর্টের ওয়েট করে থাকতে হবে, কোর্টের জন্য ওয়েট করে থাকতে হবে। রাজ্য সরকার কোর্টে, সুপ্রিম কোর্টের রিভিউ কমিটিতে গেছে, তার জন্য ওয়েট করে থাকতে হবে। এটা এদের চাকরিটার থেকে বেশি হচ্ছে সিংহাসন। মমতা বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারটা চাই, চাকরি আশ্চর্য। আমি বলি বলেছেন ওই চেয়ারে না, উনি বলেছেন যে একটা ফুটেজ দেখান তো কোথায় পুলিশকে মেরেছে, কোথায় মেরেছে পুলিশ? আমি 1 মিনিট বলি, মিথ্যা কথা বলা যায় না। আমি বলছি, শুনুন, দেখান নাটক, আমি পুলিশ আহত হয়েছে, ধাস্তাধস্তি বলছি যে আমি কোনোদিন রাজনীতির ছত্রছায়ায় আসিনি, কোনো রাজনীতি ব্যানারে কোনোদিন নামিনি। আমাদের মতো হাজারো হাজারো শিক্ষক কোনো রাজনীতি করে না। আপনারা বলছেন 16 জন পুলিশ আক্রান্ত হয়েছে, এনি চ্যানেল, যে কোনো চ্যানেলে দেখাতে বলুন পুলিশ আক্রান্ত হয়েছে। আমি বলছি, আমি আপনাকে বলছি, শোনেন, আমি আপনাকে বলছি কোন চ্যানেল আপনারা দেখাতে পারবেন না। যে বলছেন যে গেট ভেঙেছে, তাহলে পুলিশ তো লাঠিচার্জ করবে গেট ভাঙার সময়, রাত্রি 8টার সময় লাঠিচার্জ করলো কিসের জন্য? কেন করলো রাত্রি 8টার সময় লাঠিচার্জ? কি বলছেন? পুলিশ গেট ভেঙেছে, গেট ভেঙেছে পুলিশ, গেট ভেঙেছে পুলিশ, আতঙ্ক তৈরি করছে, ঝাঁপ মারার জন্য পুলিশ এখন বড় বাজারের হোটেলের থেকে যখন আগুন লেগে ঝাঁপ মেরেছে, তাহলে কি পুলিশ মন্ত্রী বড় বাজারে বেশি দিন নয়, 15 দিন আগে আমরা দেখলাম আগুন লেগে মানুষ ঝাঁপ দিচ্ছে প্রাণ বাঁচাতে। আমার প্রশ্ন, যে বেশ কেয়াদি, আমি যে প্রশ্ন রেখে শেষ করছি, সুপ্রিম কোর্টের থাপ্পড় পড়েছে রাজ্যের ওপর, 25% বকেয়া দিয়ে ফেরাতেই হবে 4 সপ্তাহের মধ্যে, এবং বাকিটা কবে ফেরাতে হবে সেটাও বলে দেওয়া হবে পরের শুনানিতে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে ডিএ আন্দোলনকারীরা, যেটা বলে শুরু করেছিলাম, রাস্তায় বসে থাকে, যেখানে চাকরিহারারা রাস্তায় বসে থাকেন, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকেন, ছাত্র থেকে শিক্ষক সবাই রাস্তায় বসে থাকেন, সেখানে যারা রাজ্যটা চালায় তাদের 14 তলায় বসে থাকার অধিকার আছে না তাদেরও রাস্তায় নামিয়ে আনার
সময় হয়েছে, এটা রাজ্যের মানুষ ডিসাইড করবেন, ঠিক করছেন। এবং রাস্তায় যারা বসে আছেন তাদের উপর যারা লাঠি চালান, পা ভেঙে দেন, তাদেরকে স্ট্রোক হওয়ার মতো পরিস্থিতিতে নিয়ে যান, তাদের কি হবে, যারা এর কারণ, তাদেরকে কি ফলাফল দেবেন রাজ্যের মানুষ কিন্তু ভাবনা চিন্তা করা হয়তো শুরু করে দিয়েছে এবং সেই মতো কাজও করছেন। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH